এনুমারেশন পর্ব শেষের পরেও বিএলওদের জন্য নতুন নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন। বিএলওদের জন্য নতুন অপশন জারি করা হলো। সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন নামে নতুন এই অপশন জারি করা হয়েছে। একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে ফের পরীক্ষা করতে হবে এই অ্যাপের নতুন ফিচারের মধ্যে দিয়ে। আরো বিস্তারিত জানবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, গতকালই এনুমারেশন পর্ব শেষ হয়েছে, তাহলে এরকম কোনো অভিযোগ তার মানে কমিশনের কাছে এসে জমা পড়েছে যার জন্য বিএলও অ্যাপে নতুন ফিচার যোগ করা হলো? একেবারেই দেখো, যেটা সিস্টেমে উঠে এসছে নির্বাচন কমিশনের এবং তার পরিপ্রেক্ষিতে এই নতুন অপশন জারি করা হলো বিএলওদের জন্য। এবং যে অপশনটি হচ্ছে সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন, অর্থাৎ একই ছবি ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের ভোটারদের ক্ষেত্রে। এই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে, তার কারণ এই জন্যই বিএলওদের কাছে এই অপশন কিন্তু তাদের অ্যাপে কিন্তু দেওয়া হলো। এবং তার সাথে সাথে তাদেরকে সেটাও দেখানো হবে যে কাদের কাদের ক্ষেত্রে ছবিগুলো ভেরিফাই করতে হবে এবং সেইটা ভেরিফাই করে তাদেরকেও কিন্তু জমা দিতে হবে। আমরা জানি গতকালই এই সময়সীমা শেষ হয়েছে, কিন্তু তারপরেও গতকাল আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে এই নতুন অপশন অ্যাপে অর্থাৎ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে, যাতে কোনোভাবে আলাদা আলাদা ভোটার একই ছবি ব্যবহার না করে বা একই ছবি ব্যবহার করে কোনো ভুয়ো ভোটার তালিকাতে না থাকে, সেই বিষয়টাকেই নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। এবং সেই জন্যই বিএলওদের এই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সময় শেষ হয়ে যাওয়ার পরে, যে নির্দিষ্ট দিন নির্ধারিত করে দেওয়া হয়েছিল 11 তারিখ, শেষ হয়ে যাওয়ার পরেও এই অপশন দেওয়াতে কিন্তু একটা বলা যায় যে একটা সমস্যার সম্মুখীন হয়েছেন কিছু বিএলও। তাদের অনেকেই যারা জানাচ্ছেন যে এই অবস্থায় তারা কিভাবে পুরো বিষয়টা করবে। যদিও একটা বিষয় স্পষ্ট, নিজেদের সিস্টেমে কিন্তু এই বিষয়টাই উঠে এসছে, না হলে এই ধরনের অপশনে দেওয়া কিন্তু আদৌ দেওয়া হতো কিনা নির্বাচন কমিশনের, সেটা নিয়েও থাকতে প্রশ্ন। ধন্যবাদ আবির। এটাকে 11তম সংযোজন আমরা বলবো অপশানের ক্ষেত্রে। সেটা নাম হচ্ছে যে সিমিলার ফটো ইলেক্টরস ভেরিফিকেশান। তার মানে কি, বহু ভোটার একই ফটো ব্যবহার করেছে, মানে একটা ফটোতে অনেক ভোটারের নাম দেখা যাচ্ছে। তার মানে এর মধ্যে একটা জালিয়াতি আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেদিন এনুমারেশন পর্ব শেষ হয়ে গেল তার পরদিন সকাল থেকে কেন এটা দেখা যাচ্ছে? এটা তো একটা অবাক করা ব্যাপার। বিএলওরা সবাই, যারা বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, তারা সবাই স্কুলে যাবেন, তাদের রেগুলার কাজে জয়েন করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই আপডেট দেওয়া হয় এবং আজকেও যদি আবার কাজ করতে বলা হয়, সেটা তো অত্যন্ত অন্যায় ব্যাপার বলে মনে করছি। এটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন আমাদের রাজ্যে কী কী ধরনের দুর্নীতি ঘটতে পারে, অনিয়ম ঘটতে পারে বা ইরেগুলারিটি হতে পারে, সেই ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না। ধারণা থাকলে কিন্তু আগে থেকে তারা কিন্তু আটঘাট বেঁধে নামতো। 2016 এসএসসি মামলায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে দিল কলকাতা হাইকোর্ট। এই কথা আজকে জানিয়েছেন, এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বয়স পেরিয়ে যাওয়ার জন্য যাদের ডাকা হয়নি তাদের ইন্টারভিউ নিতে হবে এবং ইন্টারভিউয়ের নাম্বার মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে এসএসসিকে, স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে আজকে হলোটা কি এবং কোর্ট কি নির্দেশ দিল, পুরোটা আমরা জানবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি আজকের নির্দেশে বলেছেন যে 2016 সালের যে চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন এবং যারা সেই সময় ওয়েটিং লিস্টে ছিলেন, সেই প্রার্থীদের মধ্যে যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এবং 2025 সালের নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে, কিন্তু বয়সজনিত কারণে যাদেরকে এই ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি, তাদেরও কিন্তু ইন্টারভিউ গ্রহণ করতে হবে এবং তার পাশাপাশি এই ইন্টারভিউতে তাদের প্রাপ্ত যে নম্বর, সেই নম্বর মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। তার পাশাপাশি গোটা প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখবার জন্য এই ইন্টারভিউটাকে ভিডিওগ্রাফি করা সম্ভব কিনা সে বিষয়ে স্কুল সার্ভিস কমিশন নিজেদের অবস্থান কলকাতা হাইকোর্টের কাছে স্পষ্ট করবে। এটাই আজকের মামলার মূল নির্দেশ। এখন যে অভিযোগে মামলা হয়েছিল সেটা হলো এই প্রার্থীরা তারা কলকাতা হাইকোর্টের কাছে এসে অভিযোগ জানিয়েছিলেন যে তারা 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয় সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করেছিলেন, তাদের নাম ওয়েটিং লিস্টে ছিল, ফলে তারা কিন্তু চাকরি পাননি। কিন্তু তাদের বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে বলা হয়েছিল যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নন
তারা কিন্তু বয়সজনিত ছাড় পাওয়ার যোগ্য এবং তাদেরকে বয়সজনিত ছাড় দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে তারা 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন, তারা ফর্ম ফিল আপ করলেন, তারা পরীক্ষায় বসলেন, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত হলো, কিন্তু তারপরে তাদের দাবি হলো যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে তাদের যে নির্দিষ্ট বয়স ছিল সেই নির্দিষ্ট বয়স পেরিয়ে গিয়েছে, ফলে তাদের ইন্টারভিউতে ডাকা হবে না, তাদের ইন্টারভিউ গ্রহণ করা হবে না। এখান থেকেই কিন্তু এই মামলার সূত্রপাত এবং তাদের খুব স্পষ্ট বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এটা খুব স্পষ্টভাবে বলা হয়েছিল যে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নয় তাদের কিন্তু বয়সজনিত ছাড় দিতে হবে। ফলে সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন। আরও একবার তোমাকে বলবো, কলকাতা হাইকোর্টের নির্দেশ এই যারা মামলা করেছিলেন সেই মামলাকারীদের ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর মুখবন্ধক্রমে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে এবং এই গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করা সম্ভব কিনা সে বিষয়ে স্কুল সার্ভিস কমিশন নিজেদের অবস্থান কলকাতা হাইকোর্টের কাছে স্পষ্ট করবে। শুভ্রজিৎ, ধন্যবাদ সৌভিক। আনটেন্টেড ক্যান্ডিডেটদের এবার তারা নতুন সিলেকশন প্রসেসে বসেছিল, তারা ফর্ম ফিল আপ করেছিল, তারপর ফর্ম ফিল আপ করার পরে তারা পরীক্ষায় বসেছিল, তারপরে তাদের নাম অ্যাপিয়ার হয়েছে, তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে। আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন তাদের নাম রিজেক্ট করেছে এই বলে যে তারা এজ বার হয়ে গেছে, ডিউ টু এজ বার তারা এই নতুন সিলেকশন প্রসেসে কনসিডার্ড হবে না। তারা মামলা করেন। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন যে এদের ইন্টারভিউ নিতে হবে এবং আফটার ইন্টারভিউ তাদের ইন্টারভিউয়ের মার্কস এনভেলপে আদালতে জমা করতে হবে। এর আগে গ্রুপ সিডি এর ক্ষেত্রেও এজ রিল্যাক্সেশন দেওয়ার জন্য নট স্পেসিফিক্যালি টেন্টের লিস্ট প্রকাশ করতে বলেছেন। নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য বললেন যারা এজবার যারা পিটিশন করেছিলেন সেই পিটিশনারদের ইন্টারভিউ নিতে হবে এবং ইন্টারভিউয়ের পরে সেটা আদালতে জমা দেবে। তারপরে এই মামলার ফেটের উপরে নির্ভর করবে এবং তারা নিশ্চিতভাবেই যদি সাকসিড হন, যদি লাস্ট কাট অফের থেকে বেশি পান তাহলে তারা পরবর্তীতে নিয়োগও পাবেন। আর এরই মধ্যে আজ নবম দশমের ইন্টারভিউয়ে কাদের ডাকা হবে সেই তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সন্ধ্যের পর 37,000-এরও বেশি পরীক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হবে বলে খবর সূত্রের। এই তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। কৃষ্ণেন্দু, এই 2025-এর যে পরীক্ষা হয়েছে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016-র পুরো প্যানেল বাতিল হওয়ার পর সেই পরীক্ষা এবং তার যে ভেরিফিকেশন সেটাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়। একাধিক জায়গায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে, কি করা উচিত কমিশনকে সেটা বলে দিতে হচ্ছে। আর এই আবহে কাদের ইন্টারভিউতে ডাকা হবে সেই তালিকা আর কয়েক ঘন্টার মধ্যে প্রকাশিত হতে চলেছে। একদমই তাই। স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যের পর 6টার পর নবম দশম শ্রেণীর যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু কারা ইন্টারভিউতে যোগ্য বা যাদের ভেরিফিকেশনে ডাকা হবে তাদের তালিকা প্রকাশ করা হবে। এমনিতে শূন্যপদ ছিল 23,212। স্কুল সার্ভিস কমিশন একটা নিয়ম আছে যে 10টি শূন্যপদের জন্য 16 জনকে ডাকা যায় এবং সেক্ষেত্রে প্রায় 23,212 শূন্যপদের জন্য 37,000-এর বেশি আজকে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এমনি তুমি যেটা বলছিলে, বারবার স্কুল সার্ভিস কমিশন প্রশ্নের মুখে আজকেও হাইকোর্ট তাদের ইন্টারভিউতে যাওয়ার ছাড়পত্র দিয়েছে যারা ওয়েটিং লিস্টে ছিলেন এবং যারা যোগ্য কিন্তু তাদের ইন্টারভিউতে ডাকা হয়নি। অর্থাৎ বারবার স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আদালতকে। সেই প্রেক্ষাপটে আজকে নবম দশম শ্রেণীর তালিকা প্রকাশিত হবে এবং ইতিমধ্যে তুমি জানো যে 11-12-এর তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানে ইন্টারভিউ পর্ব চলছে। এখনও 29টা বিষয়ে ইন্টারভিউ বাকি আছে, কিন্তু নবম দশম শ্রেণীর আজকের এই তালিকা প্রকাশ পেলে একটা বিষয় আজকে হয়তো স্পষ্ট হবে আজকে রাতের পর থেকে, যে কারা যোগ্য, যারা রাস্তায় বসেছিলেন, যারা আন্দোলন করলেন, যারা দুর্নীতির জেরে চাকরি হারিয়ে চোখের জল ফেললেন, তাদের কতজন এই চাকরিতে তারা বহাল থাকবেন। তুমি জানো যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে যে 31 ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদিও জানা যাচ্ছে যে এসএসসি বা রাজ্যের তরফ থেকে সেই সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হবে সুপ্রিম কোর্টে। সেই প্রেক্ষাপটে আজকের তালিকা গুরুত্বপূর্ণ এই কারণে, যারা চাকরি পাবেন না, অর্থাৎ যারা যোগ্যতা নিরিখে এতদিন চাকরি পাওয়ার পরেও, চাকরি করার পরেও যারা চাকরি হারিয়েছেন দুর্নীতির কারণে, নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তারপরেও যারা চাকরি পাবেন না বা চাকরি পাওয়ার পথ যাদের রুদ্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি হবে?
তারা কি করবে এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। 11-12-এর ইন্টারভিউ পর্ব চলছে এখনো। নবম দশমের এই তালিকা প্রকাশের পর যে সঙ্গে সঙ্গে ইন্টারভিউ পর্ব বা ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এমনটা নয়। হ্যাঁ। কমিশন সূত্রে একটা ইঙ্গিত মিলছে যে একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ পর্ব সেই ইন্টারভিউ পর্ব যখন শেষের দিকে হবে হ্যাঁ। তারপর নবম দশমের যে আজকের তালিকা সেই তালিকার ভিত্তিতে তাদের ইন্টারভিউ পর্বের পর্ব জন্য শুরু ডাকা হবে। বেশ, আপাতত কৃষ্ণেন্দু তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।